ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো ক্লাস 10-এর আমার কোষে দেখি 1.2 পর্যন্ত অঙ্ক করানো কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি দেখছি কোষে দেখি 1.3। প্রত্যেকটা অঙ্কই আছে একচল বিশিষ্ট রাশি দিয়ে, প্রত্যেকটা অঙ্কই আছে একচল বিশিষ্ট যে চলরাশির অঙ্ক আমরা করছিলাম সেই একচল বিশিষ্ট চলরাশির অঙ্কই আমাদের আছে 1.3-তেও। তো দেখা যাক 1.3-র প্রথম ম্যাথটা কী আছে। কি দিয়েছে? দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর দিয়েছে 3 এবং তাদের বর্গের সমষ্টি দিয়েছে কত? 117। সংখ্যা দুটি হিসাব করে লিখি, মানে সংখ্যা দুটির মান বের করতে হবে। এর আগে আমাদের জানতে হবে অখণ্ড সংখ্যা কাকে বলা হয়, ধনাত্মক সংখ্যা কাকে বলা হয়। তাহলে কি জানতে হবে? ধনাত্মক সংখ্যা কাকে বলে, ধনাত্মক সংখ্যা কাকে বলা হয়। তো আমরা যদি একটা সংখ্যা রেখা টানি, এই ক্লাসটা আমার ক্লাস 9-এর ক্লাসে করানো আছে। তো তোমরা যদি ক্লাসটা দেখে না থাকো, অবশ্যই তোমরা আমার ক্লাস 9-এর নাম্বার সিস্টেমের ক্লাসটা গিয়ে একবার দেখে নিও। তারপর দেখি ধনাত্মক সংখ্যা কাকে বলা হয়। ধনাত্মক সংখ্যা কি না, আমরা যদি একটা সংখ্যা রেখা টানি, যদি মাঝখানটা আমরা 0 বসাই, আর এইদিকে যদি আমরা পজিটিভ, মানে এদিকে যদি আমরা 1, 2, 3 এইভাবে সংখ্যাগুলো লিখি প্লাসে, এইগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা, ধনাত্মক সংখ্যা। আর বাঁ দিকে যদি আমরা সংখ্যা রেখার বাঁ দিকে যদি আমরা মাইনাসে বা নেগেটিভ মানগুলো লিখি, এইগুলোকে আমরা বলবো ঋণাত্মক সংখ্যা, এগুলোকে আমরা বলবো ঋণাত্মক সংখ্যা। তাহলে প্লাসে মানগুলোকে বলা হয় ধনাত্মক বা পজিটিভ সংখ্যা, আর মাইনাসের সংখ্যাগুলোকে বলা হয় ঋণাত্মক বা নেগেটিভ সংখ্যা। সেই রকম বলেছে ধনাত্মক অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা কাকে বলা হয়? যদি আমরা বলি হাফ, যদি আমরা বলি ধরো আমরা বললাম 3/2, এইগুলো যদি আমরা প্লাসে লিখি, এগুলোকে আমরা বলতে পারবো যে এগুলো ধনাত্মক সংখ্যা, কিন্তু অখণ্ড নয়। অখণ্ড মানে কি? যেগুলো খণ্ড খণ্ড ভাগে, হাফ মানে কি একটাকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, মানে দুটো খণ্ডে ভাগ করেছি। তাহলে এইরকম সংখ্যা নয়, একদম অখণ্ড সংখ্যা, মানে 1, 2, 3, অবশ্যই এগুলো প্লাসে থাকতে হবে। এই রকম দুটো সংখ্যার অন্তর দিয়েছে 3। তাহলে দেখো আমরা লিখব কি, আমরা এখানে লিখব, ধরি একটা সংখ্যাকে আমরা ধরে নেব কি, একটা সংখ্যাকে আমরা ধরে নেব x। ধরি একটি সংখ্যা x, আর একটা সংখ্যা কি হবে না, অখণ্ড সংখ্যার অন্তর বলেছে। অন্তর মানে কি? বিয়োগ, মানে দুটো সংখ্যার মধ্যে পার্থক্য কত। তাহলে অপর সংখ্যাটা ধরবো কত? অপর সংখ্যাটি ধরবো x - 3। এইবারে বলেছে কি না, তাদের বর্গের সমষ্টি। তাদের বর্গের সমষ্টি মানে কি? এইটার যদি আমি বর্গ করি, বর্গ মানে কি? এক্সের যদি বর্গ করি, এক্সকে আমরা এক্স দিয়ে গুণ করব, মানে কি হলো? এক্সের স্কয়ার। আর এটা যদি বর্গ করি তাহলে কি করব? x - 3কে আমি x - 3 দিয়ে গুণ করব। সেটাকে আমরা কিভাবে লিখতে পারি? সেটাকে আমরা লিখতে পারি x - 3-এর হোল স্কয়ার। এটা ইকুয়াল টু বলে দিয়েছে কত? 117। এটার মান বলে দিয়েছে 117। ওকে, এই দিয়েছে আমাদের ফর্মুলা। এখান থেকে আমাকে এক্সের মানটা বের করতে হবে, আর এক্সের মানটা পেলে আমরা অপর সংখ্যাটাও পেয়ে যাব। এবারে দেখো এইখানে x - 3-এর হোল স্কয়ার, এটার জন্য আমায় কি সূত্র অ্যাপ্লাই করতে হবে? a - b এর হোল স্কয়ার। এর সূত্রটা কি আছে? a স্কয়ার - 2ab + b স্কয়ার। এই সূত্রটা আমাকে এখানে প্রয়োগ বা অ্যাপ্লাই করতে হবে। বা আমরা তাহলে লিখব কি, x স্কয়ার প্লাস, এটা সূত্র দ্বারা এখানে a = x, মানে x স্কয়ার - 2ab + b স্কয়ার ইকুয়াল টু বলেছে কত? 117। বা 2x স্কয়ার - 6x + 9 ইকুয়াল টু হয়ে গেল 117। এবার এই 117টাকে আমায় কি করতে হবে না, বাঁ দিকে আনতে হবে। 117টাকে বাঁ দিকে আনতে হবে। বা 2x স্কয়ার - 6x + 9 - 117 ইকুয়াল টু 0। বা কি হবে? 2x স্কয়ার - 6x + 9 আর -117, মানে কত হবে? -108
ইকুয়াল টু 0। দেখো এই যে আমরা রাশিটা পেয়েছি, আমরা একটা চলরাশি পেয়ে গেছি। এখান থেকে আমরা 2 কমন নেবো, মানে প্রত্যেকটার ক্ষেত্রে আমি 2 যদি ভাগ করে দিই, দেখা তাহলে এটা এক্স স্কোয়ার হবে। এটা থেকে যদি 2 ভাগ করি কী হবে, এক্স স্কোয়ার। এটাকে দিয়ে আমি 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে 3x। এটাকে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে 54 ইকুয়াল টু 0। তাহলে দেখো কি হবে, বা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 54 ইকুয়াল টু হয়ে গেল 0। বা এবার দেখো 54কে আমরা উৎপাদকে ভাঙবো, 6 9 54, এটা আমরা একেবারেই পেয়ে গেলাম। 3x করতে গেলে 9 বিযুক্ত 6, এটা করলে আমরা 3 পেয়ে যাব। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9 মাইনাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। দেখো এই যে রাশিটা আমরা পেয়েছিলাম, এটা কিন্তু সেই একচল বিশিষ্ট যে রাশি আমরা করছিলাম সেই রকম একটা রাশি আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এটাকে আমরা মিডিল টার্মে ভাঙছি। বা এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 6x মাইনাস 54 ইকুয়াল টু 0। বা এক্স কমন নিলে এক্স মাইনাস 9 প্লাস 6 কমন নিলে এক্স মাইনাস 9 ইকুয়াল টু হয়ে গেল 0। ওকে, তাহলে এক্স একটা হবে এক্স প্লাস 6 আর একটা হবে কি এক্স মাইনাস 9 ইকুয়াল টু হবে 0। তাহলে এক্স প্লাস 6 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 6, এটা হবে না, কারণ আমাদের প্রথমেই বলে দিয়েছে ধনাত্মক সংখ্যা হবে, ধনাত্মক অখণ্ড সংখ্যা হবে। এটা একটা ঋণাত্মক সংখ্যা পেলাম যেহেতু মাইনাসে আছে। আর একটা হবে এক্স মাইনাস 9 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 9। তাহলে এটা আমরা পেয়ে গেলাম কি এক্স ইকুয়াল টু 9। তাহলে এক্সের মানটা 9 আমরা পেয়ে গেলাম। এটা একটা ধনাত্মক অখণ্ড সংখ্যা পেয়েছি, এক্স ইকুয়াল টু 9। তাহলে এক্স ইকুয়াল টু যদি 9 হয় তাহলে দেখো এক্স ইকুয়াল টু আমি 9 বসিয়ে দিলাম, আর এখানটা কত হবে তাহলে 9 বিযুক্ত 6, 9 বিযুক্ত 3, এক্স বিযুক্ত 3 ছিল না, এক্স বিযুক্ত 3 ছিল, তাহলে 9 বিযুক্ত 3 মানে হচ্ছে 6। তাহলে একটা সংখ্যা হবে 9 আর একটা সংখ্যা হবে 6। আশা করি বোঝা গেছে, একদম ইজি ম্যাথ, একদমই ইজি ম্যাথ, শুধু পড়ে বুঝতে হবে অঙ্কটা কি বলতে চেয়েছে। ওকে, যাচ্ছি আমি পরের ম্যাথ। দেখো এখানে কি বলেছে, একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, উচ্চতাটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা, একটা বলেছে একটি ত্রিভুজের ভূমি, একটা ত্রিভুজের যদি এটা ভূমি হয় এটাকে আমরা ভূমি বলি, আর এইটাকে বলি আমরা উচ্চতা। ঠিক আছে, তাহলে দেখো ভূমি আর উচ্চতা যখন থাকছে তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ আমরা পেয়ে যাচ্ছি। ভূমি আর উচ্চতা যদি আমরা এইভাবে পাই, এটা আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়ে যাচ্ছি। তাহলে দেখো এর বলেছে ভূমিটা, যদি আমি ভূমিটাকে ধরে নেব এক্স, ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা, তাহলে উচ্চতাটাকে ধরে নেবো আমি এক্স, তা ভূমিটা কত হবে, তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি। মানে কি, প্রথমে আমি এক্সকে 2 দিয়ে গুণ করে দিলাম, তার থেকে 18 বেশি, এটাই পেয়ে যাব। এই ত্রিভুজটার নাম দিলাম আমি এবিসি। তাহলে এবিসি ত্রিভুজের এবি সমান তাহলে এক্স, মানে উচ্চতা এক্স। তাহলে আমি এখানে ধরে নিলাম উচ্চতা এক্স, ধরি উচ্চতা সমান এক্স। তাহলে ভূমি কত হবে না, এক্সের বলেছে উচ্চতার দ্বিগুণ মানে 2 দিয়ে গুণ, তার থেকেও 18 বেশি, মানে 2x প্লাস 18। এবার আমরা জানি কি ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমাকে জানতে হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা আমায় জানতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি, 1/2 মানে এটাকে আমরা হাফ বলতে পারি, ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ওকে, তাহলে এখানে আমি এখানে মানটা বসিয়ে দেবো, হাফ ভূমি কত আছে 2x প্লাস 18, আর উচ্চতা কত আছে x, ইকুয়াল টু দিয়ে দিয়েছে 360 বর্গমিটার। 360, এটা আমি মিটারে লিখবো কারণ এটা বলে দিয়েছে 18 মিটার বেশি, মানে এটা মিটারেই সব আছে, আর এটা বর্গমিটারে দিয়ে দিয়েছে 360। তাহলে দেখো এই 2টাকে আমি পরের লাইনে এর সঙ্গে গুণ করে দেবো, ডান দিকে নিয়ে চলে যাবে, এখানে ভাগ আছে নিচে আছে মানে ওইদিকে গেলে গুণ হবে। তাহলে বা 2x প্লাস 18 গুণিত এক্স, এটা ইকুয়াল টু হয়ে গেল 360 গুণিত 2। এবার 2x এর সঙ্গে x গুণ হবে,
তাহলে কী হবে 2x স্কোয়ার, আবার 18-র সঙ্গে x গুণ হবে, আবার হবে 18x ইকুয়াল টু হবে 36 দুগুণে 72 720। ওকে, বা কী হবে এইটাকে আমরা 720 টাকা আবার আমরা কী করবো না বাঁ দিকে নিয়ে চলে আসবো, এসে একটা অ্যাকচুয়াল বিশিষ্ট রাশিতে পরিণত করব। ঠিক আছে, তাহলে 2x স্কোয়ার প্লাস 18x মাইনাস 720 এটা ইকুয়াল টু 0। এবার সবগুলো থেকে 2 দিয়ে ভাগ করে দেবো বা 2 কমন নিয়ে নেবো, তাহলে x স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 ইকুয়াল টু হয়ে গেল 0। এবার যদি 2টা 0-র সঙ্গে ভাগ হয়ে যায় 0ই হয়ে যাবে, তাহলে এটা আমার কী থাকবে x স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার 360কে আমি উৎপাদকে ভেঙে দেখি কি হয়। 360কে আমি উৎপাদকে ভাঙবো, তো প্রথমে 2 দিয়ে ভাঙবো, কী হবে 180, আবার 2 দিয়ে ভাঙবো 90, আবার 2 দিয়ে ভাঙবো 45, এবার 5 দিয়ে ভাঙবো 5 9, আবার 3 দিয়ে ভাঙবো 3 তিরিকে না। এবার দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8-এর সঙ্গে 3 গুণ করে দিই, 3 আসতে 24, 24 থেকে 15 যদি বিয়োগ করি তাহলে আমার আসছে 9। ঠিক আছে, তাহলে এখানটা আমি লিখব কি, বা x স্কোয়ার প্লাস 24 মাইনাস 15x মাইনাস 360 এটা ইকুয়াল টু হয়ে গেল 0। তাহলে বা x স্কোয়ার প্লাস 24x মাইনাস 15x মাইনাস 360 ইকুয়াল টু হবে 0। তাহলে বা x যদি কমন নিই x প্লাস 24 আর মাইনাস 15 যদি কমন নিই x প্লাস 24 ইকুয়াল টু 0। ওকে, তাহলে দেখো কি হবে, তাহলে একটা হবে x মাইনাস 15 আর একটা হবে কত x প্লাস 24 ইকুয়াল টু হলো 0। বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। x মাইনাস 15 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু কত হবে 15 হবে, আর একটা x প্লাস 24 ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x ইকুয়াল টু মাইনাস 24 হবে। কোনো ত্রিভুজের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কোনো কিছুই আমরা কখনোই আমরা মাইনাসে পাবো না, অবশ্যই আমরা সেটা প্লাসই পাবো, পজিটিভ বা ধনাত্মক মানই পাবো। তাহলে x ইকুয়াল টু যদি 15 হয় তাহলে আমার এখানে উচ্চতা সমান হচ্ছে 15 মিটার, উচ্চতা সমান 15 মিটার। আশা করি বোঝা গেছে। যাচ্ছি পরের ম্যাথে, শুধু অঙ্কগুলোই বুঝতে হবে যে কি বলেছে। ঠিক আছে, দেখো যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয় তাহলে সংখ্যাটি নির্ণয় করো। আগে তাহলে আমি দেখি অখণ্ড সংখ্যাটাকে আমি ধরে নিই x, অখণ্ড সংখ্যাটা ধরি, অখণ্ড ধনাত্মক সংখ্যাটি x ধরি, অখণ্ড ধনাত্মক সংখ্যা সমান আমি ধরে নিলাম x। ওকে, বলেছে সংখ্যাটির 5 গুণ মানে 5x ইকুয়াল টু কী বলে দিয়েছে, ইকুয়াল টু বলে দিয়েছে তার বর্গের দ্বিগুণ মানে 2x স্কোয়ার অপেক্ষা 3 কম, 2x স্কোয়ার মাইনাস 3। ঠিক আছে, 2x স্কোয়ার মাইনাস 3 এটাই বলে দিয়েছে আমার মেন ফর্মুলা, মানে এখানে আমার শর্তটা এখানেই এটাই দিয়ে দিয়েছে, তার অখণ্ড ধনাত্মক সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তাহলে এইটাকে আমি প্রথমে বাঁদিকে নিয়ে আসি, এটাকে প্রথমে আমি বাঁদিকে নিয়ে আসি, 2x স্কোয়ার মাইনাস 3 এটা সমান উল্টে লিখলাম, শুধু ডান দিকটা বাঁ দিক, বাঁ দিকটা ডান দিকে লিখলাম। এবার আমি 5xটাকে আবার বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে 2x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। 3 দুগুণে 6, এখানে যদি 6 1-কে 6 করি তাহলে দেখো 6 1-কে 6 করলে আমার 5 চলে আসছে, তাহলে এখানে আমার কত হবে 2x স্কোয়ার মাইনাস 6x প্লাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। বা 2x যদি কমন নিই তাহলে কত হবে x মাইনাস 3, এখান থেকে যদি 1 কমন নিই তাহলে হবে x মাইনাস 3, তাহলে এখান থেকে আমি দুটো মান পাবো, দেখো কি হবে 2x প্লাস 1 আর একটা হবে x মাইনাস 3 ইকুয়াল টু হলো 0। ওকে, তাহলে একটা হবে 2x প্লাস 1 ইকুয়াল টু 0, যেখানে কি হবে 2x ইকুয়াল টু মাইনাস 1, 2x ইকুয়াল টু হবে মাইনাস 1। দেখো 2x ইকুয়াল টু হবে আমার কত -1, তাহলে x ইকুয়াল টু হবে -1/2।
ঠিক আছে। আর একটা হবে আমার x মাইনাস 3 ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু হয়ে যাবে আমার 3। ঠিক আছে, তাহলে অঙ্কটা আমায় কি বলেছিল, বলেছে যে দেখো অঙ্কটা আমায় কি বলেছিল, অঙ্কটা আমায় বলেছিল যে ধনাত্মক অখণ্ড সংখ্যার 5 গুণ তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম। তা আর কি বলেছে, সংখ্যাটি নির্ণয় করা, তাহলে সংখ্যাটি এক্স, তাহলে এক্স ইকুয়াল টু আমার এখানে কত বেরোলো, এক্স ইকুয়াল টু 3। আর ধনাত্মক অখণ্ড সংখ্যা বলে দিয়েছে, তাহলে এক্স ইকুয়াল টু আমার বেরোবে হচ্ছে 3, তাহলে এক্স ইকুয়াল টু হলো আমার 3। আশা করি বোঝা গেছে। যাচ্ছি পরের ম্যাথে, একদম সহজ, শুধু অঙ্কগুলোয় কি বলতে চেয়েছে সেটা ভালো করে পড়তে হবে, মানেটা ভালো করে বুঝতে হবে যে কি বোঝাতে চেয়েছে, আর কিছুই নেই। একদম একচল বিশিষ্ট রাশি, তোমাদের যে আগের 1.1 আর 1.2 এর ক্লাস নিয়েছি সেখানে দেখলেই তোমরা অবশ্যই অঙ্কগুলো বুঝতে পারবে খুবই সহজে। যাচ্ছি পরের ম্যাথে। দেখো এই অঙ্কটায় কি বলেছে, দেখো বলেছে দুটি স্থানের মধ্যে দূরত্ব দিয়ে দিয়েছে 200 কিলোমিটার। একটা স্থান যদি আমার এ হয় আর একটা স্থান যদি আমার বি হয়, এই দুটো স্থানের মধ্যে আমার দূরত্ব দিয়ে দিয়েছে কত, এই দুটো স্থানের মধ্যে আমার এ আর বি যদি আমি ধরি, এই দুটোর মধ্যে আমার মান দিয়ে দিয়েছে 200 কিলোমিটার। এটা আমি ধরে নিলাম একটা আমার দুটো স্থানের মধ্যে দূরত্ব, এটা ডিস্টেন্স বা দূরত্ব। এক স্থান থেকে অপর স্থানে মোটর গাড়িতে যেতে সময় লাগে, জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা সময় লাগে। যা সময় লাগে মোটর গাড়িতে যেতে, জিপ গাড়িতে যেতে তার থেকে 2 ঘন্টা কম সময় লাগে। মোটর গাড়ি অপেক্ষা জিপ গাড়ির গতিবেগ নিশ্চয়ই তাহলে কেন বেশি, দূরত্বটা যদি আমার এক হয় 2 ঘন্টা সময়টা কেন কম লাগছে, যাতে তার জিপ গাড়ির গতিবেগটা বেশি, জিপ গাড়ির গতিবেগটা নিশ্চয়ই বেশি, সেই জন্য আমার 2 ঘন্টা কম সময় লাগছে। সময় কম লাগছে, দূরত্ব সমান, এটা তাহলে কেন, তার গতিবেগটা বেশি। দুটো ধরো বাইক, একটা ধরো এই একটা ধরো এক্স একটা বাইক, ওয়াই একটা বাইক, একই জায়গা থেকে ছাড়ছে, একই জায়গায় গিয়ে পৌঁছাচ্ছে, ঠিক আছে, কিন্তু ও এক্স ওয়াই এর থেকে তাড়াতাড়ি পৌঁছে গেল, 2 ঘন্টা আগে পৌঁছে গেল। কেন পৌঁছে গেল 2 ঘন্টা আগে, নিশ্চয়ই এক্সের গতিবেগটা বেশি, গতিবেগটা বেশি বলেই না ও আগে পৌঁছাবে, এর এর সময় বেশি লাগবে, এর সময় কম লাগবে। ঠিক আছে, গতিবেগ যার যত বেশি থাকবে তার সময় তত কম লাগবে। এবারে বলেছে তার জিপ গাড়ির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি। ওকে, তাহলে মোটর গাড়ির গতিবেগ কত, এই দিয়েছে আমাদের অঙ্ক। এই অঙ্ক করতে গেলে গতিবেগ, সূত্র, সময়, এই গতিবেগ, সময়, দূরত্ব, এইসব অঙ্ক জানতে গেলে আমায় কিছু সূত্র জানতে হবে। কি সূত্র জানতে হবে, সময় একদমই একটা সূত্র জানলেই আমি সব সূত্রগুলো করতে পারবো। কীরকম, যদি আমি বলি যে সময়, দূরত্ব সমান আমি কি করব, দূরত্ব সমান কি, এখানে দূরত্বটা আমায় বলে দিয়েছে, তাই তো, এখানে আমায় বের করতে হবে কি গতিবেগ, তাহলে আমি গতিবেগ সমান কি বের করি, গতিবেগ সমান কি হবে, দূরত্ব বাই সময়, দূরত্ব বাই সময়। তাহলে দূরত্ব সমান কি, গতিবেগ ইন্টু সময়, একই জিনিস, গতিবেগ গুণিত সময়। ওকে, এই তো আমার সূত্র। তাহলে আমি লিখবো মোটর গাড়ির গতিবেগটা আমি লিখে নিলাম, ধরলাম, মনে করি বা ধরি মোটর গাড়ির গতিবেগ, ধরি মোটর গাড়ির গতিবেগ, মোটর গাড়ির গতিবেগ সমান আমি ধরে নিলাম x কিলোমিটার পার ঘন্টা, এটা আমি ধরে নিলাম। ঠিক আছে, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে, বলেছে 5 কিলোমিটার বেশি বলে দিয়েছে, তাহলে জিপ গাড়ির গতিবেগ কত হবে, x যুক্ত 5 কিলোমিটার পার ঘন্টা। ওকে, এই তো হয়ে গেল। এবার আমি বলেছি কি, এবার আমায় বলে দিয়েছে দেখো 2 ঘন্টা কম সময় লাগে, তাহলে সময় ইকুয়াল টু আমার সূত্রটাকে লিখে নিতে হবে। সময় ইকুয়াল টু সূত্রটা কি হবে, দূরত্ব বাই গতিবেগ। দেখো এখানে আমি গতিবেগটাও আমি একটা ধরে নিয়েছি, দূরত্বটাও দেওয়া আছে, আর 2 ঘন্টা সময় কম লাগে, তাহলে আমি একদম সুন্দর করে লিখে দেবো শর্তানুসারে কি, দূরত্ব কত বলে দিয়েছে 200, আর এখানে আমার মোটর গাড়ির গতিবেগটা কত হবে, মোটর গাড়ি, দেখো মোটর গাড়ি কিন্তু সময় কি করছে বেশি নিচ্ছে, তাহলে সময়টা কার বেশি, মোটর গাড়ির বেশি, মোটর গাড়ির গতিবেগ কত x, আর জিপ গাড়ির গতিবেগ কত
এক্স প্লাস 5। জীবগাড়ির তো সময় কম লাগছে, এটা সমান 2। আশা করি বোঝা গেছে। এবারে দেখো, এবারে সূত্র কি হবে, এবার এটা সূত্র তো বসে গেল, এবার লসাগু করতে হবে এক্স ইন্টু এক্স প্লাস 5। ওপরে যেহেতু সংখ্যা দুটো একই আছে তাহলে এটার সঙ্গে এটা গুণ হবে, এটার সঙ্গে এটা গুণ হবে, তাহলে কি হবে 200 ইন্টু এক্স প্লাস 5 মাইনাস 200 এক্স ইকুয়াল টু হয়ে গেল 2। ঠিক আছে, বা 200 এক্স প্লাস 200-র সঙ্গে 5 গুণ করলে কত হয় 1000 মাইনাস 200 এক্স ইকুয়াল টু, এইটাকে আমি এইদিকে নিয়ে চলে যাব 2 ইন্টু এক্স, দেখো এটাকে একবার মুছে লিখছি 2 ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস 5, এক্স প্লাস 5। ঠিক আছে, তাহলে দেখো এখানে 200 এক্স কেটে যাবে, তাহলে এইটাকে যদি আমি এইদিকে নিয়ে চলে আসি কী হবে 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস 1000 ইকুয়াল টু হয়ে গেল 0। এবার আবার আমি সবগুলোকে 2 দিয়ে ভাগ করে দেবো বা 2 কমন নিয়ে নেবো, নিলে কী হবে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু হয়ে গেল 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 500 ইকুয়াল টু 0। এবার 500কে আমি এমন করে ভাঙবো যেখানে 5 আসবে। দেখো 25কে যদি 20 দিয়ে আমি গুণ করি কত হয় দেখো তো, 25 দুগুণে 50 আমরা সবাই জানি, একটা শূন্য বসিয়ে দিলাম, তাহলে 25 থেকে যদি 20 বাদ দিয়ে আমাদের কত হয় 5 হয়, আবার 25কে 20 দিয়ে গুণ করলে 500 হয়ে যায়। ঠিক আছে, একদম ইজিভাবে বেরিয়ে গেল। তাহলে দেখো বা এক্স স্কোয়ার প্লাস 25x মাইনাস 20x মাইনাস 500 ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 25 মাইনাস 20 কমন নিলে এক্স প্লাস 25 ইকুয়াল টু হয়ে গেল 0। তাহলে এখান থেকে আমি দুটো মান পাবো, দেখো এক্স মাইনাস 20 আর এর দিকে হচ্ছে এক্স প্লাস 25 ইকুয়াল টু 0। তাহলে এক্স মাইনাস 20 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু 20 আর এক্স প্লাস 25 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 25। গতিবেগ কখনোই আমার মাইনাস বা ঋণাত্মক হবে না, এটা কি সম্ভব? কখনোই সম্ভব না। তাহলে এটা আমার যেটা পজিটিভ মান এসে সেটাই হবে। তাহলে মোটর গাড়ির গতিবেগ কত হবে? মোটর গাড়ির গতিবেগ হবে 20 কিলোমিটার পার ঘন্টা। শুধু এখানে কি কি জানতে হলো তাহলে আমাদের? এখানে জানতে হলো গতিবেগের সূত্র কি, সময়ের সূত্র কি, কার সময় কম লাগছে কার সময় বেশি লাগছে, কেন কম লাগছে কেন বেশি লাগছে। যখনই মনে রাখবে যখনই কোনো কিছুর গতিবেগ বেশি হবে তার সময় অটোমেটিক কম লাগবে, এটা তো আমরা জানি। আমাদের বললাম যে দুটো যদি বাইক যায় বা দুটো বাস যায় বা দুটো ট্রেন যায়, যাই হোক না কেন কার কখন কম সময় লাগে, তার যখন গতিবেগটা বেশি সে যখন জোরে যায় তখনই তার সময়টা কম লাগে। আশা করি বোঝা গেছে। যাচ্ছি পরের ম্যাথে। দেখো বলছে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গ মিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ কত হিসাব করি। আচ্ছা, আয়তক্ষেত্র কাকে বলা হয়? আয়তক্ষেত্র কাকে বলা হয়? যার দৈর্ঘ্য থাকবে আর প্রস্থ থাকবে, তাই তো। আর দৈর্ঘ্য কী হবে? দৈর্ঘ্য দুটো হচ্ছে সমান ও সমান্তরাল আর প্রস্থ দুটো সমান ও সমান্তরাল, আর এই কোণগুলোর মান কি হবে? 90 ডিগ্রি। একেই বলা হয় আয়তক্ষেত্র। একটা চতুর্ভুজ যার 4টি বাহু থাকবে, তার মধ্যে দুটো দৈর্ঘ্য দুটো প্রস্থ, দৈর্ঘ্য দুটো সমান এবং সমান্তরাল, প্রস্থ দুটো সমান এবং সমান্তরাল, আর প্রত্যেকটি অ্যাঙ্গেলের মান হবে 90 ডিগ্রি। এই হচ্ছে একটা আয়তক্ষেত্র। এটা যদি একটা জমি হয় এর ক্ষেত্রফল বলে দিয়েছে কত? 2000 বর্গ মিটার। 2000 বর্গ মিটার। আচ্ছা, আয়তক্ষেত্রে যদি ক্ষেত্রফলের সূত্রে যাই, প্রথমে লিখি আয়তক্ষেত্রাকার জমির ধরি আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য এক্স, ঠিক আছে, এক্স মিটার, কারণ এখানে আমার বর্গ মিটারে দিয়েছে। আয়তক্ষেত্রাকার জমির প্রস্থ ধরবো কত? এখানে এক্স ওয়াই এর মানে দৈর্ঘ্য প্রস্থের মধ্যে কোনো দেয়নি, মানে কোনো সম্পর্ক দেয়নি, তাহলে আমাকে একটা এক্স ধরি আর একটা আমি ধরবো ওয়াই। তাহলে ধরো এই দুটো হচ্ছে এক্স আর এই দুটো হচ্ছে ওয়াই, তাই তো। এবার লিখবো ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল আমরা জানি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে এক্স গুণিত ওয়াই,
ঠিক আছে, সেইটার মান দিয়ে দিয়েছে 2000, তাহলে XY এর মান দিয়ে দিয়েছে 2000। ঠিক আছে, আর কি, আর পরিসীমা দিয়েছে দেখো কত, পরিসীমা দিয়েছে কত, পরিসীমা সূত্র কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান কত দিয়েছে 180। পরিসীমা হচ্ছে এই চারটেকে আমরা যোগ করলে পাই, দেখো চারটেকে যোগ করলে আমরা দুটো এক্স পাই আর দুটো ওয়াই পাই। এটাকে যদি লিখি আমরা কী হবে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই, মানে দুটো এক্স দুটো ওয়াই। ঠিক আছে, পরিসীমা মানে এই চারটাকে যোগ করলে আমরা যেটা পাই সেটাই হচ্ছে পরিসীমার ভেতরের যে অংশটা সেটাকে আমরা বলি ক্ষেত্রফল। ঠিক আছে, এটার মান দিয়ে দিয়েছে তাহলে কত, এটার মান দিয়ে দিয়েছে 180। ঠিক আছে, এটার মান দিয়ে দিয়েছে 180। ঠিক আছে, তাহলে এখানটা আমরা লিখে নেব 2x প্লাস 2y ইকুয়াল টু 180। এখান থেকে আমি কি পাবো, এখান থেকে আমি এক্স সব কটা যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 90 পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমি একটাকে আর একটা ট্রান্সফার করে নেবো। এখান থেকে আমি তাহলে এক্স আর ওয়াই এর দেখো রিলেশান পেয়ে গেলাম, যেটা আমরা খুঁজছিলাম যে এক্স ওয়াই এর মান কোনো রিলেশান নেই, মানে আমাকে একটা এক্স দুটোই আমাকে আলাদা আলাদা চলরাশি ধরতে হবে। তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমি লিখবো ওয়াই ইকুয়াল টু লিখলাম 90 বিযুক্ত এক্স, তাহলে পেয়ে গেলাম। এবার আমি কি করব, এবারে দেখো এবার আমি এর ফর্মুলায় ফেলবো। এবার আমি হচ্ছে কি এই এক্স ওয়াই এর জায়গায় ফেলবো, তাহলে একটা হবে এক্সের জায়গায় আমি কি বসাবো, এখানে ওয়াই এর মানটা পেয়েছি, তাহলে এক্সের জায়গায় আমি বসাবো এক্স আর ওয়াই এর জায়গায় বসাবো 90 মাইনাস এক্স ইকুয়াল টু 2000 পেয়ে গেলাম। এটা ইকুয়াল টু 2000 আমি পেয়ে গেলাম, তাই তো। এবারে দেখো কি দিয়েছে, তাহলে 90x মাইনাস এক্স স্কোয়ার, এদিকে যদি আমি 2000টাকে নিয়ে চলে আসি বিযুক্ত 2000 হয়ে যাবে 0। তাহলে সবগুলোকে যদি আমি মাইনাস, ধরো আমি সবকটা থেকে মাইনাস কমন নিলাম, তাহলে এক্স স্কোয়ার এইটা মাইনাস হয়ে যাবে আর এইটা তখন প্লাস হয়ে যাবে 2000। ঠিক আছে, এবারে দেখো 2000 মানে 20কে যদি আমি ভাঙি, তাহলে 20কে ভাঙলে কত হয়, 200কে যদি ভাঙি 40 আর 50, 40-50 করলেই তো আমার হয়ে যাবে। 2000কে তাহলে আমার ভাঙা হয়ে যাবে, তাহলে 90 40-50 হলেই আমার চলে আসবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 50x মাইনাস 40x প্লাস 2000 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার, আচ্ছা এক্স কমন নিলে এক্স মাইনাস 50 মাইনাস 40 কমন নিলে এক্স মাইনাস 50 ইকুয়াল টু হবে 0। তাহলে এক্সের আমি দুটো মান পাবো, দেখো একটা হবে এক্স মাইনাস 50 ইকুয়াল টু হয়ে যাবে কি 0, যেখানে এক্স ইকুয়াল টু আমি পাবো এক্স ইকুয়াল টু পাবো আমি 50, আর একটা কী পাবো এক্স মাইনাস 40 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু পাবো আমরা একটা 40। তাহলে এক্সের আমি দুটো মান পেলাম, একটা পেলাম কত 50 আর একটা পেলাম 40, এই আমরা পেলাম। এবারে দেখো, এবার যদি আমি এক্সের দৈর্ঘ্য ধরি আর এক্সকে যদি আমি দৈর্ঘ্য ধরি তাহলে ওয়াই কী করে পাবো 90 বিযুক্ত 50 ইকুয়াল টু 40। যদি আমি এক্সকে, ঠিক আছে, আর যদি আমি এক্সকে 40 ধরি তাহলে 90 বিযুক্ত 40, যদি এটা এক্স ইকুয়াল টু 50 হয়, এক্স ইকুয়াল টু 50 হলে ওয়াই ইকুয়াল টু 40। ঠিক আছে, আর যদি এক্স ইকুয়াল টু যদি আমার 40 হয় তাহলে ওয়াই ইকুয়াল টু আমি কত পাবো না 90 বিযুক্ত 40, এই 90 বিযুক্ত 40 মানে হচ্ছে 50, এটা আমি 50 পাবো। তাহলে ওয়াই এর মান পেলে এখানে 50 আর এখানে ওয়াই এর মান পেলে 40। তাহলে এক্সের মান যদি হয়, এক্সের মান 50 হলে ওয়াই এর মান হবে 40, আর যদি এক্সের মান 40 হয় তাহলে ওয়াই এর মান হবে 50। কিন্তু দৈর্ঘ্য সাধারণত আমরা বড়টাকেই ধরি, তাই এক্সের মান ধরবো আমি 50 আর ওয়াই এর মান ধরবো 40। ঠিক আছে, আশা করি বোঝা গেছে। তাহলে এখানে আমাকে জানতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, জানতে হবে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র, আয়তক্ষেত্র কাকে বলে এটুকু আমায় জানতে হবে, জানলেই আমি এই ম্যাথটা করতে পারবো। আশা করি বোঝা গেছে। আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট ক্লাস নিয়ে আমি নেক্সট ম্যাথ নিয়ে আমি আসবো। থ্যাংক ইউ।